শুভ সকাল। আমি ডাক্তার তুষার মাহমুদ আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি এখন টিভির স্বাস্থ্য বিষয়ক নিয়মিত আয়োজন হেলথ কেয়ার ফার্মাসিউটিক্যালস লিমিটেডের সৌজন্যে আরোগ্য নিকেতন। আজ বিশ্ব পার্কিনসন্স দিবস। আজ আমরা কথা বলবো পার্কিনসন রোগীদের সতর্কতা নিয়ে এবং এই বিষয়ে আমাদের সাথে কথা বলতে উপস্থিত আছেন অধ্যাপক ডাক্তার মোহাম্মদ আহসান হাবিব হেলাল, অধ্যাপক নিউরোলজি বিভাগ, বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়, এবং আরও আছে ডাক্তার নাইম আনোয়ার, সহকারী অধ্যাপক, নিউরোলজি বিভাগ, বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়। শুভ সকাল স্যার, আসসালামু আলাইকুম, কেমন আছেন? শুভ সকাল, আমি ভালো আছি, ধন্যবাদ। স্যার, আমি প্রথমে আপনার কাছে জানতে যাব, আজ তো বিশ্ব পার্কিনসন্স দিবস, এই পার্কিনসন রোগটা কি, এই বিষয়ে যদি একটু বলেন। পার্কিনসন্স ডিজিজ এটা নিউরোলজিক্যাল একটি ডিজিজ, অর্থাৎ ব্রেনের একটি অসুখ, মস্তিষ্কের একটি অসুখ। সাধারণত বয়স্ক লোকদের মধ্য মস্তিষ্কে সাবস্টেন্সিয়া নাইগ্রা নামক একটি অংশ আছে, সেখান থেকে ডোপামিন নামে একটি কেমিক্যাল নিঃসৃত হয়। এই ডোপামিনের অভাব যখন হয়, অর্থাৎ সাবস্টেন্সিয়া নাইগ্রাতে ডোপামিন নিঃসরণ করে এ ধরনের নিউরনকে বলা হয় ডোপামিনার্জিক নিউরন। আচ্ছা, বয়সজনিত কারণে এই ডোপামিনার্জিক নিউরনগুলো শুকিয়ে যেতে থাকে, মেডিকেলের ভাষায় বলা হয় ডিজেনারেশন। আচ্ছা, প্রায় 70% ডোপামিনার্জিক নিউরন যখন শুকিয়ে যায় তখন ডোপামিনের ঘাটতি দেখা যায়। এই ডোপামিন কেমিক্যালটি আমাদের শরীরের মুভমেন্ট, অর্থাৎ চলাফেরা, হাঁটা চলা, এগুলোর সঙ্গে সম্পর্কিত। যখন ডোপামিনের অভাব হয় তখন মানুষের চলাফেরা, হাঁটা চলা এগুলো ঠিকভাবে করতে পারে না। চলাফেরার গতি ধীর হয়ে যায়, হাত পা কাঁপতে থাকে, হাত পা শক্ত হয়। এই তিনটি হলো প্রধান লক্ষণ। এছাড়া আরও অসংখ্য লক্ষণ আছে, সেই লক্ষণগুলো প্রকাশ পেতে থাকে। যেমন কি কথাবার্তা স্লো হয়ে যায়, লো ভলিউম হয়ে যায়, মুখটা দেখতে অনেকটা ডিপ্রেস ফেস বা মাস্ক ফেসিসের মতো লাগে, অর্থাৎ হতাশাগ্রস্ত মানুষের মতো লাগে। চলার সময় দেখা যায় যে উনি একটু বাঁকা বা কুঁজো হয়ে চলেন, এটাকে বলা হয় স্টুপ পোশ্চার। চলার গতিটা, অর্থাৎ গেইট যেটা বলা হয়, সেই গেইটটা বা চলার ধরনটা ধীর হয়ে যায়, স্টেপগুলো ছোট ছোট হয়ে যায় এবং অনেক সময় মাটির সঙ্গে পা ঘষে ঘষে হাঁটেন, সেটাকে বলা হয় শাফল গেট। এই লক্ষণগুলো দেখা দেয়। এর বাইরে আরও কতগুলো লক্ষণ আছে, এই লক্ষণগুলোকে বলা হয় মোটর সিমটম। এই মোটর সিমটমের বাইরে আরও কতগুলো সিমটম আছে যেগুলোকে বলা হয় নন মোটর সিমটম। মোটর হলো যেগুলো আমরা ইচ্ছাকৃতভাবে যে কাজগুলো করতে পারি, এগুলো হলো মোটর সিমটম। আর আমাদের ইচ্ছার বাইরে যে কাজগুলো শরীর বৃত্তীয় ঘটে, এগুলোকে বলা হয় নন মোটর। যেমন আমাদের পেশাব পায়খানা অটোমেটিক্যালি বেগ আসে, তখন আমরা নিঃসরণ করি। এই পার্কিনসন ডিজিজে হয় কি, এই পায়খানা এটি কনস্টিপেশন হয়, অর্থাৎ পায়খানা অনেক কষা হয়ে যায়। তারপরে নিদ্রার সমস্যা হয়, ঘুমের সমস্যা হয়, ঘুমের বিভিন্ন ধরনের সমস্যা হতে পারে। কারো হয় যে ঘুমের পরিমাণ কমে যায়, কারো হয় ঘুমের পরিমাণ বেশি হয়, এক্সেসিভ স্লিপিনেস হয়। অনেক সময় রোগী হেলুসিনেশন হতে পারে, অর্থাৎ যে জিনিস বাস্তবে নেয় সেগুলো উনি দেখেন। রোগী অনেক সময় বলেন যে ওখানে একটা মানুষ দেখা যায়, অথচ আসলে মানুষ নাই। ওখানে একটি চোর দেখা যায়, বিড়াল দেখা যায়, সাপ দেখা যায়, কুকুর দেখা যায়, অথচ এগুলোর কোনো অস্তিত্ব নেই। এগুলোকে বলা হয় হেলুসিনেশন। আরবিডি নামে একটা জিনিস আছে, রেম স্লিপ বিহেভিয়ার ডিসঅর্ডার। এটি কি? এটি হলো রোগী ঘুমিয়ে আছে, ঘুমের মধ্যে নিজে নিজে কথা বলবে, গল্প করবে, ঝগড়া করবে, অনেক সময় মনে হচ্ছে যে কারোর সঙ্গে মারামারি করবে, এবং এত হাত পা ছোটাছুটি করে যে অনেক সময় বেড থেকে পড়ে যেতে পারেন। এটিকে বলা হয় আরবিডি, রেম স্লিপ বিহেভিয়ার ডিসঅর্ডার। এই জিনিসগুলো হয়। অনেক সময় রোগী এন্ড স্টেজে গিয়ে সাইকোসিস ডেভেলপ করে, ডিমেনশিয়া ডেভেলপ করে, অর্থাৎ স্মৃতিভ্রংশ, কথাবার্তা মনে রাখতে পারে না। ঢোক গেলার সমস্যা হয়, ঢোক গিলতে পারে না রোগী। এগুলো নন মোটর সিমটম। তার মানে যেটা বুঝলাম স্যার, শুধু যে শারীরবৃত্তীয় ঘটনাগুলিতেই মানে প্রভাব পড়বে তা না, মানসিক ব্যবস্থাতেও প্রভাব পড়ে, নিজে নিজে কাজ করাতেও ব্যাঘাতগ্রস্ত হচ্ছে, আবার যেগুলি সার্বিকভাবে চলতে থাকে সেই কাজেও, মানে
সর্ব ক্ষেত্রে এটার একটা প্রভাব পড়ে, যেহেতু ডোপামিন একটা প্রয়োজনীয় হরমোন যেটার দ্বারা আমাদের শরীরের ভিতর নির্ভর হয়। আমি ডক্টর নাইমের কাছে একটু জানতে যাব, অবশ্যই। এই যে আমাদের সব কিছু ইন্টারফেয়ার হয়ে যাচ্ছে, প্রত্যেকটা কাজে মানে জীবনযাত্রায় প্রভাব পড়ছে, একটা স্বাভাবিক মানুষের যে সাধারণ জীবনযাত্রা সেটাই তো ব্যাহত হয়। এটা তো স্যার যেটা বললেন ডিজেনারেটিভ কজেই হয়, এছাড়া কি আর্লি এজে একজনের পার্কিনসন হতে পারে? পার্কিনসন ডিজিজ যেটা, সেটা আসলে বেশিরভাগ ক্ষেত্রেই ডিজেনারেটিভ কজেই হয়। আমাদের বয়সের সাথে সাথে অজানা কারণে দেখা যায়, স্যার যেটা বললেন, আমাদের মধ্য ব্রেইনের মধ্যে ডোপামিনার্জিক নিউরনগুলি ধ্বংস হওয়ার কারণে হয়। কিন্তু কিছু কিছু ক্ষেত্রে অবশ্যই কম বয়সেও দেখা যায়, আমরা আমাদের প্রাইভেট চেম্বার বা হসপিটালে দেখে থাকি, এমনকি আর্লি 20s 15, 16, 17 বছর এরকম পেশেন্টও আসে এরকম বয়সের, যাদের দেখা যায় পার্কিনসন ডিজিজের বিভিন্ন উপসর্গ আছে। কিন্তু সেইগুলি বেশিরভাগ ক্ষেত্রেই দেখা যায় কোনো না কোনো কারণ রয়েছে এর পিছনে। কিছু কিছু ডিজিজের কারণে দেখা যায় পার্কিনসনের মতো চলে আসতে পারে, যেমন উইলসন ডিজিজ নামে একটি ডিজিজ আছে। আবার কিছু কিছু টক্সিনের কারণে হতে পারে, মাঝে মাঝে কিছু কীটনাশক এসব কারণে হতে পারে, অথবা খুব রেয়ারলি দেখা যায় জেনেটিক ফর্মও আছে আমাদের পার্কিনসন ডিজিজে। অনেক ধন্যবাদ ডক্টর নাইম। আমি হচ্ছে গিয়ে আহসান হাবিব স্যার আপনার কাছে আবারও জানতে যাব, যেটা বললেন যে মিড বয়সেও কারো কারো হতে পারে, সেক্ষেত্রে কিন্তু শুধুমাত্র যে ডিজেনারেটিভ মানে এটা তো স্বাভাবিক একটা বয়সজনিত প্রসেস, সেটা হয়, কিন্তু মধ্য বয়সের কারো হলে অবশ্যই অন্য কোনো কারণের হওয়ার সম্ভাবনাটাই বেশি থাকে। কিন্তু এই যে উপসর্গগুলি যদি কোনো মধ্যবয়সী কারো দেখা যায়, সেক্ষেত্রে তার করণীয় কি? আমি একটু বলে নিই, এটি একটু বিস্তারিত বললে বোঝা যাবে যে মূলত এটি বয়স্ক লোকের হয়, অ্যারাউন্ড 60 ইয়ার বলা হয়, বাট 50 বছরের নিচেও পার্কিনসন ডিজিজ হতে পারে। এগুলোকে আমরা বলি ইয়াং অনসেট পার্কিনসন ডিজিজ। এবং নাইম যেটি বললো যে অ্যারাউন্ড 20, তার নিচেও আছে। ওয়ার্ল্ডে রেকর্ড আছে 10 বছরের বয়সের ছেলের পার্কিনসন ডিজিজ আছে। আমার নিজের চেম্বারে 13 বছর বয়সের মেয়ের আমি পার্কিনসন ডায়াগনোসিস কনফার্ম করেছি, এবং তার উপসর্গ শুরু হয়েছে 2 বছর আগে থেকে। তার মানে আমার ডায়াগনোসিস আছে 11 বছর বয়স থেকে। এখন এই ইয়াং অনসেট পার্কিনসন ডিজিজ কি আসলে ডিজেনারেশনের জন্য হচ্ছে, না অন্য কোনো কারণে হচ্ছে? তাহলে পার্কিনসন ডিজিজের কি কারণ হয় এইটুকু একটু জানা দরকার। যে বলা হয় যে ইডিওপ্যাথিক কারণে হয় 70 to 80%। ইডিওপ্যাথিক অর্থ কি? এটি একটি মেডিকেল টার্ম। ইডিওপ্যাথিক অর্থ হলো অজানা, মানে অজানা কারণেই ডিজেনারেশন হচ্ছে 70 to 80%। 5 to 10% হয় জেনেটিক কারণে, এবং বাকি যে 10%-এর মতো থাকে, 10 to 15%, এগুলো হয় অন্যান্য কিছু কারণ, যেমন স্ট্রোকের কারণে। স্ট্রোকের কারণে যদি ওই যে মধ্য মস্তিষ্ক বা বেজাল গ্যাংলিয়া নামক একটা জায়গা আছে সেটি অ্যাফেক্টেড হয়, তাহলে পার্কিনসনিজমের ফিচারগুলো চলে আসতে পারে। এখন আসে যে মধ্যবয়স্ক বা ইয়াং অনসেট বা ইয়াং চাইল্ডদের পার্কিনসনের কারণ কি? এগুলো ধরে নেওয়া হয় যে এই ইয়াং অনসেট পার্কিনসন ডিজিজটা ফ্যামিলিয়াল বা জেনেটিক কারণে হতে পারে। সঙ্গে সঙ্গে নাইমে একটি কথা বলেছে যে টক্সিন এখন সারা ওয়ার্ল্ড ওয়াইড এত বেশি স্প্রেড হয়েছে যে এগুলো নিয়ে প্রচুর রিসার্চ হচ্ছে। এবং এই টক্সিনগুলোর সঙ্গে, টক্সিন কী ধরনের, যেমন ইনসেকটিসাইড আমরা বিভিন্ন ধরনের ব্যবহার করি, অ্যারোসল ব্যবহার করি, ফুড ম্যাটেরিয়ালের সঙ্গে কিছু প্রিজারভেটিভ ব্যবহার করা হয়, এসির যে নিঃসরণ হয় সেখান থেকে, এই টক্সিনগুলোর সঙ্গে কিছুটা রিলেশন এই ডিজেনারেশনে থাকতে পারে, এগুলো ধারণা করা হচ্ছে। হাইপোথিসিস অলরেডি চলে আসছে, বাট নট এস্টাবলিশড। তাহলে ইয়াং অনসেটদের কারণ কি? কারণ হতে পারে যে মূলত ফ্যামিলিয়াল বা জেনেটিক আর একটি টক্সিনের কারণে হতে পারে। এবং এই ধরনের হলে কি চিকিৎসা আছে কি না, এটি বড় কথা। চিকিৎসা সবারই আছে। চিকিৎসাটা শুরু থেকে করতে পারলে ভালো হয়, তাহলে হয় কি রোগী কর্মক্ষম থাকে। কিন্তু যদি ঔষধ অনিয়মিত খায় অথবা ঔষধ বাদ দেয়, তাহলে রোগীর উপসর্গ আবার শুরু হয় এবং বাড়তেই থাকে। ডায়াবেটিসের যদি চিকিৎসা নেয়, একজন মানুষ 70-80 বছর পর্যন্ত কিন্তু বেঁচে যায়। কিন্তু যদি চিকিৎসা না নেয়, সে ব্যক্তি কিন্তু আর্লি বিভিন্ন কমপ্লিকেশনের মধ্য দিয়ে যান এবং মৃত্যুবরণ করেন। এই পার্কিনসন ডিজিজে যদি চিকিৎসা নিয়মিত নেন এবং সারা জীবন চিকিৎসা নেন, তাহলে উনি কর্মক্ষম থাকবেন। তার মানে এই রোগটা হলে মানে
চিকিৎসাতে সুস্থ হয়ে যাবে না, যেমন জ্বরের ক্ষেত্রে হয় যে আমি কয়েকদিন ওষুধ খেলাম, জ্বর ভালো হয়ে গেল, আমি সুস্থ। এই রোগটাকে অ্যাকচুয়ালি ম্যানেজ করা যায় এবং আমাদেরই এটা দায়িত্ব থাকবে একজন পার্কিনসন ডিজিজের রোগ হলে তাকে মেনটেন করতে হবে, একটা লাইফস্টাইল সুন্দর মতো মেনটেন করতে হবে। আমি ডক্টর নাইম আপনার কাছে জানতে চাবো যে এই যে মেনে চলাটা, জীবনযাত্রায় কি এমন কোনো কিছু করলে এটাকে প্রিভেন্ট করা সম্ভব? আসলে প্রিভেন্ট করা সম্ভব কিনা এটা এখনো কন্ট্রোভার্সিয়াল জিনিসটা। অনেক আমরা বাইরের অনেক স্টাডিতে আমরা পড়ে থাকি যে হয়তো বেশি এক্সারসাইজ করলে বা কীটনাশক অথবা এসির যে গ্যাসটা ব্যবহার করা হয় এগুলি থেকে দূরে থাকলে হয়তো প্রিভেন্ট করা সম্ভব, বা কিছু কিছু ডায়েটে প্রিভেন্ট করা সম্ভব, কিন্তু এগুলি এখনো পর্যন্ত কোনোটা সেভাবে প্রুভেন নয়, অথবা সেভাবে কেউ প্রুভ করতে পারেনি আমাদের। সো আসলে প্রিভেন্ট করা সম্ভব কিনা আমরা এই মুহূর্তে প্রপারলি বলতে পারছি না। অনেক ধন্যবাদ স্যার। আমি আবার আপনার কাছে জানতে যাব, এই যে আমরা বলছি যে প্রিভেন্ট করা যায় না, তার মানে তো আবার এরকমও না যে প্রত্যেকটা মানুষই অ্যাকচুয়ালি পার্কিনসন হবে বয়সজনিত কারণে। কিন্তু ইয়াং এজ থেকেই এমন কিছু করলে কি আমরা এই যে যেই বয়সে ডিজেনারেশনটা শুরু হয় সেটাকে আমরা ডিলে করতে পারি, যে 60 বছর বয়স হয়তো সেটা হয়তো 70 বয়স সে গিয়ে আমাদের হবে? পার্কিনসন ডিজিজ নিয়ে সারা ওয়ার্ল্ডে প্রচুর রিসার্চ হচ্ছে। আমেরিকান বংশোদ্ভূত কানাডিয়ান একজন কমেডিয়ান ছিলেন, 70-এর দশকে খুব তার কমেডিগুলো চলতো, আমাদের বিটিভিতেও চলছে, মাইকেল জে ফক্স। ওনার ইয়াং বয়সে পার্কিনসন ডিজিজ ধরা পড়ে, 22 বছর বয়সে, এবং এখন উনি বেঁচে আছে, এখন বেড রিডেন। উনি এই পার্কিনসন ডিজিজ নিয়ে রিসার্চ করার জন্য একটা ফাউন্ডেশন তৈরি করেছে, মাইকেল জে ফক্স ফাউন্ডেশন, এবং উনি এটার নামই দিয়েছে যে স্টপ পার্কিনসন। সারা ওয়ার্ল্ডে এটা নিয়ে রিসার্চ চলছে, পার্কিনসন ডিজিজের জেনেটিক অ্যানালাইসিস চলছে, বাংলাদেশেও এটার পার্ট, এবং সেই পার্টে আমি একজন ইনভেস্টিগেটর। এবং এটা বললাম এই কারণে যে এইটা ঠেকানো যায় কিনা এ নিয়ে রিসার্চ চলছে, কিন্তু এখনও উদ্ভাবন করা যায়নি, যে এটা ঠেকানোর কোনো রাস্তা এখনও খুঁজে পান নাই বিজ্ঞানীরা। কারণ ডিজেনারেটিভ প্রসেস এটা একটা অটো প্রসেস, ন্যাচারাল প্রসেস, সৃষ্টিকর্তা প্রদত্ত প্রসেস। মানে মানুষ জন্মে ছোট হয়ে ইয়াং হবে, এরপর বৃদ্ধ হবে, এরপর মৃত্যুর জীবে যাবে। মৃত্যুটা কিন্তু ফাইনাল ডেস্টিনেশন, এটা হতেই হবে। তো হতে হলে কতগুলো প্রসেস আছে, তার মধ্যে ডিজেনারেশন একটা প্রসেস। আমার মনে হয় এটা সৃষ্টিকর্তা প্রদত্ত। মানে আমরা যেটা বলছিলাম, যেমন ডাক্তার নাইম বলছিলেন যে কিছু লাইফস্টাইল সুন্দর মতো থাকলে, নিয়মিত ব্যায়াম করলে, খাদ্যাভ্যাসটা ঠিক করলে আমরা এই ডিজেনারেশন প্রসেসটাকে কি কিছুটা পিছাতে পারি আমরা? যদি এটা খুব হাইপোথেটিক্যাল কোশ্চেন, এটা হাইপোথেটিক্যাল, এটা প্রমাণ হয়নি যে এগুলো করলে ঠেকানো যাবে, বন্ধ করা যাবে ডিজেনারেশন, প্রমাণ করা যায়নি এখনো। এইখানে আমি আরেকটা কোশ্চেন করব যে অনেক এখন সোশ্যাল মিডিয়াতে আমরা চটকদার বিজ্ঞাপন দেখি যে পার্কিনসন ডিজিজ হলে কিছু ওষুধ খেলে, হার্বাল ওষুধ বা বাইরের টি বা এরকম ওষুধ খেলে এটা ভালো হয়ে যায়, একদমই আর কোনো নিয়মিত ওষুধ খাওয়া লাগবে না। এই ধরনের কি কোনো? একেবারেই মিথ্যা, আমি বলবো একেবারেই মিথ্যা। এগুলো বিশ্বাস করা মানে রোগ বাড়ানো। ওকে, খুবই ধন্যবাদ। আমি এই জায়গাতে আরেকটা জিনিস জানতে চাবো যে অনেকে আছে যে যার পার্কিনসন হয়েছে বা পার্কিনসনের মতো উপসর্গ আছে, ভুল চিকিৎসার মধ্যে আছে, সেক্ষেত্রে প্রমাণের উপায় কি যে আমার পার্কিনসন হয়েছে নাকি অন্য কোনো রোগ হয়েছে? খুব সুন্দর কোশ্চেন। পার্কিনসন ডিজিজ ডায়াগনোসিস করা খুব সহজ। সহজটা কার কাছে? যে এটার এক্সপার্ট। পার্কিনসন ডিজিজ বলা হয়েছে যে ইট ইজ ডায়াগনোসড বাই ক্লিনিক্যালি, নট বাই ইনভেস্টিগেশন। আচ্ছা, ক্লিনিক্যালি কারা বুঝবে? সবচেয়ে ভালো বুঝবে নিউরোলজিস্টরা। এই জন্য পার্কিনসন ডিজিজ যার সন্দেহ হবে, ভালো হলো একজন নিউরোলজিস্টের কাছে আসা। মেডিসিন বিশেষজ্ঞরাও পারেন, কিন্তু আমি বলবো ভালো পারেন নিউরোলজিস্টরা। তারা ক্লিনিক্যালি দেখেই বুঝতে পারেন যে ওই যে চলাচলের গতি ধীর হয়ে যায়, এটাকে মেডিকেল টার্মে বলা হয় ব্রাডিকাইনেশিয়া। ব্রাডিকাইনেশিয়া তার আছে কি না এটি টেস্ট করার কতগুলো ক্লিনিক্যাল এক্সামিনেশন আছে। এই বিষয়গুলি নিয়ে আরও ডিটেলস কথা বলবো, নিব ছোট্ট একটি বিরতি। ডক্টর নাইম ভাইয়া, আমি আপনার কাছে প্রথমে বিরতির পরে আবার আসবো যে এই যে পার্কিনসন ডিজিজ এবং পার্কিনসনিজম, এইটা নিয়ে কি সাধারণ মানুষের কনফিউশন থাকার দরকার আছে, নাকি তার উপসর্গ হলেই প্রথমে একজন বিশেষজ্ঞ ডাক্তারের কাছে যাওয়া উচিত?
আসলে এই দুইটা টার্ম মানে ক্লিনিক্যাল টার্ম, যারা আমরা শুধু ডাক্তার নই, বিশেষজ্ঞ, স্পেশালি মেডিসিন বা নিউরোলজির যে বিশেষজ্ঞ, ওনারা আমার মনে হয় ওনারা জানলেই হবে। কারণ জিনিসটা যদি আমি ভেঙেও বলতে চাই, এটা সাধারণ মানুষের জন্য হয়তো একটু বোঝাটা কঠিন হবে। কারণ জিনিসটা ক্লিনিক্যাল, এবং ক্লিনিক্যালের পরে আমি যে যে টার্মগুলি হয়তো বলবো, যে র্যাডিকাইনেশিয়া বলবো বা রেস্ট্রেমর বলবো, এগুলি আসলে হয়তো সবসময় বোঝাটা খুব টাফ হয়ে যায়। সেটা আমার মনে হয় কিছুটা এক্সপার্টের উপরে রিলাই করাটাই বেটার এইসব জায়গায়। ওকে স্যার, আমি আবার আপনার কাছে জানতে যাব যে এই যে আমরা যখন বিশেষজ্ঞের উপর ডিপেন্ড হয়ে যাচ্ছে এবং একজনকে আপনি ধরে দিলেন যে আপনার এই পার্কিনসন ডিজিজটা হয়েছে, তার নিয়মিত একজন চিকিৎসকের পরামর্শে থাকাটা কতটুকু জরুরি, বা এটা নিজের মতো করে ওষুধ কমানো বাড়ানো করেই কি আসলে থাকতে পারবে কিনা, সেই জিনিসটা যদি খুব গুরুত্বপূর্ণ বিষয় এনেছো। সেটি হলো যে বিশেষজ্ঞের পরামর্শে থাকতে হবে এবং রেগুলার থাকতে হবে। নিজের মতো করে ঔষধ কমানো বাড়ানো যাবে না। এতে উপসর্গ উপকার তো হবে না, বরং উপসর্গ বাড়তেও পারে। কারণ এখানে যেগুলো ঔষধ ব্যবহার করা হয়, প্রতিটা ঔষধের কিছু কিছু সাইড ইফেক্ট আছে। কাজে প্রয়োজনীয় উপসর্গের জন্য প্রয়োজনীয় মাত্রার ঔষধ, এটি খুব ইম্পর্টেন্ট। এই প্রয়োজনীয় উপসর্গের জন্য প্রয়োজনীয় মাত্রার ঔষধ দিতে হবে, এইটি ঠিক করার জন্য বিশেষজ্ঞের প্রয়োজন আছে। এবং সেই জন্য আমরা বলি যে পার্কিনসন ডিজিজে যারা আক্রান্ত হন, তারা শুরুতে 2 মাস 3 মাস পর পরে চিকিৎসকের কাছে আসবেন। যখন স্টেবল হয়ে যাবে, সিমটমগুলো নিয়ন্ত্রণে আসবে, তখন 4 মাস 6 মাস 1 বছর 2 বছর পর পর আসলেও চলে, কিন্তু নিয়মিত ফলো আপে থাকতে হবে। এই যে নিয়মিত ফলো আপে থাকবে স্যার, এটা কি শুধুমাত্র ওষুধের মাধ্যমেই আসবে, নাকি এরকমও তো হতে পারে যে আমার উপসর্গটা এর মধ্যে কিছুটা বেড়েছে, কিসের উপর ভিত্তি করে একজন রুগী, আসলে আমাদের দেশের রুগীরা তো উপসর্গ বা অবস্থা ভালো থাকলে ডাক্তারের কাছে আসতে চায় না, কিন্তু এটা যে প্রিভেন্টিভ বা নিয়ম করেই একটা আসা উচিত, সেটার জন্য কি কি দেখে বিবেচনা করে তার আসা উচিত বা কি কি টেস্ট করা উচিত? পার্কিনসন ডিজিজের এটি যদি বুঝিয়ে বলি, সেটি হলো যে পার্কিনসন ডিজিজ কিন্তু দিন যত যাবে বাড়বে। এটি স্টেজ আছে, 5টা স্টেজ আছে। স্টেজ 1, স্টেজ 2, স্টেজ 3, স্টেজ 4, স্টেজ 5। স্টেজ 2 পর্যন্ত রোগী ঔষধে বেশ ভালো থাকেন, 3 পর্যন্ত মোটামুটি ভালো থাকেন, 4, 5 এগিয়ে কিন্তু রোগী আর ঔষধে তেমন ভালো থাকে না। কাজে রোগী উপসর্গ কতটা বাড়তেছে উনি বুঝবে হলো ওনার চলাচলের গতি আগে ঔষধ খাইলে নিয়ন্ত্রণে থাকতো। দিন যত যাবে দেখা যাবে যে ঔষধ খাইলে, ওই ডোজে ঔষধ খাইলে আর হচ্ছে না, তখনই তার ডাক্তারের কাছে যেতে হবে। চিকিৎসক তখন প্রয়োজন অনুযায়ী ডোজ বাড়াবেন অথবা সেকেন্ড আরেকটা ড্রাগ ব্যবহার করবেন। এখানে আরেকটি জিনিস বলে নেই যে ঔষধ একটা স্টেজে গিয়ে কিন্তু আর ভালো কাজ করে না। ওই যে স্টেজ 4, 5 এর কথা বললাম, তখন বিকল্প কতগুলো চিকিৎসা আসছে সারা ওয়ার্ল্ডে, বাংলাদেশেও সেগুলো আসা শুরু হয়েছে। যেমন ঔষধ যখন ভালো কাজ করে না, তখন অ্যাপোমরফিন ইনজেকশন নামে একটি ইনজেকশন আছে, যেটি শরীরে ঢোকার পরে ওই ডোপামিনের মতো কাজ করে। যেমন ইনসুলিন, প্রথমে ট্যাবলেটে ভালো কাজ করে, একটা স্টেজে গিয়ে ইনসুলিন ইনজেকশন দিতে হয়। এই পার্কিনসন ডিজিজেও এই স্টেজ 3 পর্যন্ত ঔষধ খুব ভালো কাজ করে। স্টেজ 4-এ যখন চলে যায় ঔষধ খুব ভালো কাজ করে না, তখন বিকল্প 2-3টা চিকিৎসা আছে। যেমন অ্যাপোমরফিন ইনজেকশন দেওয়া যায়, এটি চামড়ার নিচেও দেওয়া যায়, আবার ইনসুলিন পাম্প যেমন আছে ওই রকম ডোপামিন পাম্প হিসাবেও দেওয়া যায়, অ্যাপোমরফিন পাম্প হিসাবে দেওয়া যায়। এটি একটি। আরেকটি হলো ব্রেনের ছোট্ট একটি অপারেশন আছে, ডিপ ব্রেন স্টিমুলেশন বলা হয়। ব্রেনের ভিতরে একটা চিপস, 2 মিলিমিটারের একটা চিপস, ওই যে মধ্য মস্তিষ্কে যেখান থেকে ডোপামিন রিলিজ হয়, ওই মধ্য মস্তিষ্কের ওখানে বা থ্যালামাসের ওখানে একটা 2 মিলিমিটারের চিপস বসায়া দেওয়া হয়। এটাকে বলা হয় ডিপ ব্রেন স্টিমুলেশন। এটা তখন নিয়ন্ত্রণে আসে। আর একটি আছে লিভোডোপা, যে লিভোডোপাটা শরীরে ঢোকার পর ডোপামিনে রূপান্তরিত হয়। এই লিভোডোপা ইন্টেস্টাইনাল জেল হিসাবে সরাসরি স্টোমাকে দেওয়া হয়। একটা অপারেশন করা হয় পেট, এই অপারেশন করে একটা নল স্টোমাকের সঙ্গে সংযুক্ত করা হয়, নলের মধ্যে দিয়ে লিভোডোপা জেলটা দেওয়া হয়। এটা বাংলাদেশে আসেনি, কিন্তু বাকি দুটো বাংলাদেশে কিন্তু আসছে। ডোপামিন এই যে অ্যাপোমরফিন ইনজেকশন এটিও আসছে, ডিপ ব্রেন স্টিমুলেশনও বাংলাদেশে
অল্প পরিসরে শুরু হয়েছে অলরেডি। এইগুলি তো আসলে একদম সুপার স্পেশালাইজড ডক্টর এবং তার পরামর্শতেই নিতে হবে। কিন্তু আমাদের যেটা হয় যে ফার্মেসির দোকানে গিয়েও অনেকে আমরা বলি যে আমার হাত পা কাঁপছে, তার জন্য কি করণীয়, এবং খুব আশঙ্কাজনক এবং দুঃখজনকও যে একজন ফার্মাসিস্ট দিয়েও দিচ্ছে তাকে মানে ওষুধগুলি, এরকম অ্যাডভান্স ওষুধ। এই বিষয়ে আমি ডক্টর নাইম আপনার কাছ থেকে জানতে চাই। আমরা তো আসলে অ্যান্টিবায়োটিকের জন্য অনেক প্রোগ্রামে বিভিন্ন সময়ে বিভিন্ন পর্যায় থেকে কথা বলছি যে প্রেসক্রিপশন ছাড়া ওষুধ দিবে না। ঘুমের ওষুধটা রিসেন্টলি একটু মনিটর হচ্ছে, তারপরেও পাওয়া যায়। এই রকম রোগের ওষুধগুলির ক্ষেত্রে যে কি ব্যবস্থা নিলে অ্যাকচুয়ালি মানুষের সচেতনতাটা, আসলে এটা তো ব্যক্তি সচেতনতাটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ, এই বিষয়ে আপনার কি পরামর্শ থাকবে? আসলে এখানে আমি বলতে চাই, যেমন আমরা আজকে পার্কিনসন ডিজিজ নিয়ে কথা বলছি, কিছু কিছু রোগ আছে যেগুলি দেখা যায় যে পার্কিনসনের একটা দুইটা সিমটম, যেমন হাত কাঁপা, দেখা যায় অনেক মানুষের কম বয়স থেকে হাত কাঁপে, যেটা অনেক কারণেই হতে পারে। এটা একটা মানে এসেনশিয়াল ট্রেমরে হতে পারে, কারো যদি থাইরয়েড হরমোন কোনো কারণে বেশি থাকে, অথবা কেউ যদি খুব বেশি অ্যাংশাস থাকে তারও দেখা যায় হাত কাঁপতে পারে। কিন্তু তার কারণে যে সে যে পার্কিনসন ডিজিজের একজন পেশেন্ট সেটা নয়, এটার আরও উপসর্গ থাকতে হবে। তো বেশিরভাগ সময় দেখা যায় আমরা যদি ফার্মেসিতে যাই, ফার্মাসিস্টরা হয়তো ওরকম আমাদের পার্কিনসন ডিজিজ মনে করে মানে ড্রাগটা প্রেসক্রাইব করে দেন, কিন্তু সেটা তো উনি পার্কিনসন ডিজিজের রোগী নন। তো দেখা যায় ওইটা এক্সেস যদি খামাখা যদি এক্সট্রা ওনার শরীরে যায়, ওটা তো অবশ্যই ওনার ক্ষতি করবে, বিভিন্ন রকমের এক্সট্রা সাইন সিমটম ওনার তৈরি করবে। উনি উপকৃত হবেন না, উল্টা দেখা যাচ্ছে বিভিন্ন রকমের সমস্যার মুখোমুখি হবেন। তো এখানে যে কোনো রোগের ক্ষেত্রেই হোক, সেটা একটা অ্যান্টিবায়োটিক হোক না কেন, একটা সাধারণ একটা প্যারাসিটামল হোক না কেন, এটা অবশ্যই আমাদের একজন রেজিস্টার্ড চিকিৎসকের পরামর্শ অনুযায়ী নেওয়া উচিত। কারণ আমরা জানি যে যদিও প্যারাসিটামল আমরা শুধু মানে একটা সামান্য একটা ব্যথানাশক একটা ওষুধ হিসেবেই চিনি, আমরা এমনিই খেয়ে ফেলি একটু ব্যথা বা একটু জ্বর হলে, কিন্তু সেটাও যদি আমরা বেশি খেয়ে ফেলি লিভার ফেলিয়ার হতে পারে, আমরা মৃত্যুবরণও করতে দেখেছি আমরা আমাদের অনেক পেশেন্ট। যে কোনো ওষুধের মতো, যেমন এটা আমরা ফার্মেসির কথা বললাম, আমাদের দেশে তো আরেকটা আছে যে আমার হাত পা কাঁপতো, আমার আত্মীয় আরেকজন সে এই উপসর্গের মতো করে তাকে পরামর্শ দিয়ে দিচ্ছে বা উনি মনে করে নিয়ে নিচ্ছে। আমি স্যার এই জায়গাতে আপনার কাছ থেকে জানতে যাব, পার্কিনসনিজম বা পার্কিনসন ডিজিজ এটা তো বয়সজনিত কারণে অনেকেরই হতে পারে, সাধারণ মানুষের হতে পারে। ডায়াবেটিস নিয়ে যেরকম অনেক ছোট ছোট অ্যাওয়ারনেসগুলি করা হচ্ছে যে সাধারণ রেজিস্টার্ড চিকিৎসক যেন বেসিক ট্রিটমেন্টটা দিতে পারে বা বেসিক অ্যাটলিস্ট শনাক্ত করতে পারে যে হ্যাঁ ডায়াবেটিস হয়েছে, আপনার চিকিৎসা নিতে হবে অথবা একজন এন্ডোক্রাইনোলজিস্টের কাছে যেতে হবে। এই পরামর্শটা দেওয়ার জন্য ম্যান পাওয়ার ডেভেলপ করতে, অর্থাৎ বেস শিক্ষানবিশ বা ইয়াং চিকিৎসকদের জন্য কোনো পরিকল্পনা আছে কিনা? এটি তো পরিকল্পনা আছে এবং অনেক দূর এগিয়েছে। সেটা হলো যে আমরা করোনাকালীন সময়ে ওয়ার্কশপটি করেছিলাম, 2-3টা মিটিং আমরা করেছিলাম। এটা সরকারের উদ্যোগেই হয়েছিল, ডাইরেক্টরেট জেনারেল অফ হেলথ সার্ভিসের উদ্যোগেই হয়েছিল। আমরা নিউরোসায়েন্স ইনস্টিটিউটে 3-4টা ওয়ার্কশপ করেছিলাম যে সাধারণ চিকিৎসক যারা উপজেলা লেভেলে কাজ করেন তাদের জন্য পার্কিনসন ডিজিজের ডায়াগনোসিস এবং চিকিৎসা সংক্রান্ত একটা ম্যানুয়াল তৈরির আমরা চেষ্টা করেছি এবং সেটা অনেকখানি এগিয়েছেও। আমরা বাংলাদেশে মুভমেন্ট ডিসঅর্ডার নিয়ে একটা পার্ট আছে যেটা পার্কিনসন ডিজিজ এবং এই সংক্রান্ত অসুখ নিয়ে কাজ করে, এইটা নিয়েও কিন্তু আমরা কাজ করছি এবং সেটা নিয়ে নাইম এফসিপিএস কমপ্লিট করার পরেও এই মুভমেন্ট ডিসঅর্ডারের উপর ফেলোশিপ নিয়ে আসছে বাইরে থেকে, মুম্বাই থেকে। আরও 2জন চিকিৎসক বাংলাদেশের বাইরে থেকে এই ফেলোশিপগুলো নিয়ে আসছে। কাজে আমরা দুইভাবেই চেষ্টা করছি। এই জায়গাতেই আমরা আরও কথা বলবো, নিব ছোট্ট একটি বিরতি। বিরতির আগে আমরা জানছিলাম যে আপনি মুভমেন্ট ডিসঅর্ডারগুলি নিয়ে কাজ করে আসছেন, বিশেষ ফেলোশিপ করে এসেছেন। সো এই জায়গাতে আমি একটু জানতে যাব, শুধু পার্কিনসন না, আমরা পার্কিনসন ডিজিজ বা এই রিলেটেড অন্যান্য সমস্যাজনিত কারণে মুভমেন্ট ডিসঅর্ডার বা আমি যদি শুধু পার্কিনসনও হয়, এই সংখ্যাটা কি খুব বেশি? অনেক রুগী আমরা পাই বা কীরকমের হার? আসলে
আমরা হয়তো মানে ভয় পাচ্ছি যে পার্কিনসন ডিজিজ হয়তো বয়স হলে সবারই হয়, 60+ হলে আসলে সবারই হয়। আসলে সেটা নয়। আমরা নিশ্চয়ই আমাদের ফ্যামিলি বা আশেপাশে তো আমরা বয়স্ক মানুষ দেখছি। পার্কিনসন ডিজিজ আমাদের দেশে প্রিভ্যালেন্সটা এরকম স্টাডি হয়নি, কিন্তু গ্লোবালি যদি আমরা চিন্তা করি এটা এত বেশি না, এটা অলমোস্ট 3-4 প্রতি হাজারে। তাও আবার দেখা যায় এটা হলো বয়স যত বাড়ে এই প্রিভিলেজটা একটু বাড়তে থাকে। 60-এর ওপরে যা হবে 70-র ওপরে সেটা হবে না, 90-র ওপরে দেখা যায় এই প্রিভিলেজটা অনেক বেশি। সুতরাং কারো যদি 60 বা 70 বয়স হলো আমার পার্কিনসন হয়ে যাচ্ছে, একটু হাত কাঁপলো বা একটু আমাকে মনে হচ্ছে আমি ধীরগতির, আমি 20 বছর বয়সে যেমন ছিলাম সেরকম নই, তাহলে এই ঘাবড়ানোর কিছু নেই। আমরা অবশ্যই বিশেষজ্ঞের কাছে যেতেই পারি, কিন্তু এত ঘাবড়ানোর কিছু নেই। আপনার পার্কিনসন্স হবে সেটা নয়। ওকে, অনেক অনেক ধন্যবাদ। আমি স্যার, আপনি যেহেতু দীর্ঘদিন যাবৎ এই বিষয়টা নিয়ে কাজ করছেন, ইন্টারন্যাশনাল অনেক রিসার্চের সাথে সরাসরি সম্পৃক্ত আছেন, বাংলাদেশের কনটেক্সটে এটা যেহেতু ডক্টর নাইম বললেন যে ইন্টারন্যাশনালি এই হারটা 3%, কিন্তু বাংলাদেশের তো সিনারিওটা ডিফারেন্ট হতেও পারে, বা বাংলাদেশের সিনারিও কি আসলে ডিফারেন্ট কিনা, যেহেতু জনসংখ্যা অনেক বেশি, আমাদের লাইফস্টাইল, আমাদের খাদ্য অভ্যাস, আমাদের লাইফে টক্সিনের পরিমাণটা বিভিন্ন ক্ষেত্রে বেশি, সেক্ষেত্রে কি এই হারটা বাংলাদেশের জন্য ভিন্ন বা আশঙ্কাজনক, নাকি অন্যরকম চিত্র? আসলে রাইম যেটি বলেছে যে প্রতি হাজারে 3 থেকে 4 জন, অর্থাৎ আমি শতকরা যদি ধরি তাহলে শতকরা হলে 0.3, মানে 100 জনের মধ্যে একজনও না, 100 জনের মধ্যে 0.3। কিন্তু স্যার আমাদের দেশের পার্সপেক্টিভে তো নাম্বারটা অনেক বেশি, কারণ আমাদের জনসংখ্যা বেশি, সেই জন্য বেশি। এইটা নিয়ে আমাদের একটি মানে প্রজেক্টের কাজ করছি আমি, যে আমাদের দেশে এর প্রিভিলেন্সটা কত, এটা নিয়ে একটা প্রাইমারি স্টাডি আমাদের দরকার। এটির একটি প্রজেক্ট প্রপোজাল আমি তৈরি করার চেষ্টা করছি, যে এই স্টাডিটা যদি নেশন ওয়াইড করা যায় তাহলে আমরা বুঝতে পারবো যে এক্স্যাক্টলি আমাদের দেশে এর হারটা কত। তাহলে সুবিধা হবে কি, সরকারের এই প্ল্যান তৈরি করতে সুবিধা হবে, কারণ প্রান্তিক পর্যায়ে যারা আছে তারা তো আসলে এই ঢাকা পর্যন্ত আসতে পারেন না, তো তাদেরকে চিকিৎসা দিতে গেলে প্রান্তিক পর্যায়ে কতটুকু ডেভেলপ করাতে হবে মেন পাওয়ার, ঔষধের সাপ্লাই কতটুকু প্রান্তিক পর্যায়ে দিতে হবে, এগুলো যদি আমরা করতে পারি তাহলে চিকিৎসাটা সহজলভ্য হবে। এখন চিকিৎসা পাওয়া যায় কোথায়, এটাও একটা ব্যাপার। চিকিৎসা কিন্তু যদি প্রাইমারি লেভেল ধরি তাহলে যে সমস্ত হসপিটালে, সেটা হোক সরকারি বা বেসরকারি, যেখানে নিউরোলজিস্ট আছেন সেখানেই চিকিৎসা পাওয়া যায়। এটা হলো মোটা দাগে কথা, সেখানেই চিকিৎসা পাওয়া। এখন যদি আমি ব্রডলি বলি তাহলে দেখা যাবে যে বাংলাদেশের আগের যে 19টা ডিস্ট্রিক্ট ছিল এগুলোর প্রায় সব, এগুলো প্রায় না, এগুলো সব ডিস্ট্রিক্টে এখন নিউরোলজিস্ট অ্যাভেলেবল। এমনকি যে সমস্ত মেডিকেল কলেজ হয়েছে সরকারি, প্রায় 37টির মতো মেডিকেল কলেজ সরকারি, এর প্রায় সবগুলোতেই নিউরোলজিস্ট বর্তমান আছে, পোস্ট ক্রিয়েশনও হয়ে গেছে। এর বাইরে স্পেশাল যখন অ্যাটেনশন দরকার হবে তখন তাদেরকে মুভমেন্ট ডিসঅর্ডার ক্লিনিকে আসতে হয়। এই মুভমেন্ট ডিসঅর্ডার ক্লিনিকটা উইকলি আমরা চালাই। কোথায় কোথায়? এই বাংলাদেশ মেডিকেল ইউনিভার্সিটি, এখানে প্রতি রবিবার করে আমরা চালাই। আগে আমি চালিয়েছি, এখন নাইম চালাই, আমি মাঝে মাঝে যাই। ঢাকা মেডিকেলে আছে মুভমেন্ট ডিসঅর্ডার ক্লিনিক, নিউরোসায়েন্স ইনস্টিটিউটে আছে, রিসেন্টলি ময়মনসিংহে মুভমেন্ট ডিসঅর্ডার ক্লিনিক, ওরাও প্রতি সপ্তাহে এটা রান করে। চিটাগাংয়ে আছে, রাজশাহী এবং রংপুরেও রিসেন্টলি চালু হয়েছে। কাজে এই বড় মেডিকেল কলেজগুলোতে ওই মুভমেন্ট ডিসঅর্ডার ক্লিনিক আছে, সেখানেও স্পেশাল যখন অ্যাটেনশন দরকার হবে সেখানে পাওয়া যাবে। এমনি স্যার, মুভমেন্ট ডিসঅর্ডার ক্লিনিকটা বললেন, পার্কিনসন ডিজিজ বা পার্কিনসন লাইক সিনড্রোমের জন্য, যদিও জানি যে এটা মুভমেন্ট ডিসঅর্ডার চলে আসতেছে, কিন্তু শুধুমাত্র এইটার ফোকাসে কি কোনো ক্লিনিক বা কোনো সেন্টারের আছে, মানে আমাদের দেশে হচ্ছে কিনা সাধারণ মানুষের জন্য? শুধু পার্কিনসন ডিজিজের উপর নাই, কেন না আমি বলি, এটা একটু বুঝিয়ে বেলার ব্যাপার আছে, যে সারা ওয়ার্ল্ড ওয়াইডে এই মুভমেন্ট ডিসঅর্ডার ক্লিনিকেই পার্কিনসন ডিজিজটাকে মেইনলি ফোকাস করা হয়। কারণ মুভমেন্ট ডিসঅর্ডারের প্রায় 80% রোগী আসে এই পার্কিনসন ডিজিজের, এবং 20 হলো অন্য, ওগুলোতে আমি যেতে চাচ্ছি না। কাজে মুভমেন্ট ডিসঅর্ডার ক্লিনিক অর্থই হলো এটা পার্কিনসন ডিজিজের উপরেই ফোকাস করা হয়। আসলে যেমন ডায়াবেটিস হাসপাতাল বলতে আমরা যদিও বুঝি বারডেমকে, কিন্তু এখানে অন্যান্য সব বিষয়, অন্যান্য এন্ডোক্রাইন গুলো নিয়েও কাজ করা হয়। এরকমই স্যার প্রথম দিকে যখন, আজ থেকে 40-50 বছর আগে
চিন্তাও করা হয়নি ডায়াবেটিস একটা ডিজেনারেটিভ ডিজিজ হিসেবে একটা মানে এত লোকের হবে এবং ধারাবাহিক। যেহেতু পার্কিনসন একটা ক্রনিক ডিজিজের মধ্যেই পড়ে যাচ্ছে এবং ম্যানেজেবল ডিজিজ, তার একটা প্রপার ডাটাবেস করে এই পেশেন্টগুলির ফলো আপের দায়িত্ব সেন্ট্রাল ডেটাবেজের মধ্যে করার আছে কিনা পরিকল্পনা, বা করলে কীরকম হয় সেটা যদি একটু বলেন। এটা তো খুবই আছে পরিকল্পনা, আমাদের ব্যক্তিগত উদ্যোগেই আমরা এগুলো করছি। সেটি হলো যে এই পার্কিনসন ডিজিজকে নিয়ে ফোকাস করার জন্য আমরা বাংলাদেশ মেডিকেল ইউনিভার্সিটিতে কিন্তু নিউরোলজি বিভাগে আলাদা ইউনিট খুলতে সমর্থ হয়েছে, যেটা নামই দেওয়া হয়েছে মুভমেন্ট ডিসঅর্ডার ডিভিশন। আমরা এটা কিন্তু এস্টাবলিশ করেছি এবং এখানে রিসার্চ হচ্ছে, পাশাপাশি এই ডাটাবেসগুলো কিভাবে সংরক্ষণ করা যায় সেগুলো আমরা চেষ্টা করছি। আমাদের রেজিস্ট্রিতে কিন্তু অনেক রোগী আছে, যে প্রায় আমি যদি পার্ট বাই পার্ট ধরে বিভিন্ন রিসার্চে আমাদের পার্কিনসন ডিজিজের রিক্রুটমেন্ট করা আছে, যদি সবগুলো ধরি তাহলে আমাদের শুধু এই বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের নিউরোলজি বিভাগের যে মুভমেন্ট ডিসঅর্ডার ডিভিশন, এখানে 800-র উপরে পার্কিনসন ডিজিজের ডাটা কিন্তু আমাদের কাছে আছে বিভিন্ন প্রজেক্ট ওয়াইজ। কাজে এগুলো আমাদের পরিকল্পনায় আছে, আমরা ভবিষ্যতে হয়তো সেগুলো করতে পারবো বলে আশা রাখি। ওকে ডাক্তার নামে আমি আপনার কাছে একটু জানতে যাব, এই যে একটা বড় সংখ্যার পেশেন্ট পার্কিনসনের রোগীদেরকে আমরা নথিভুক্ত করেছি, তাদের ফলো আপের ক্ষেত্রে শুধু তো আমরা পেশেন্ট সেন্ট্রিক ডিপেন্ড করছি, আমাদের দিক থেকে চিকিৎসা ব্যবস্থার ক্ষেত্রে কি কোনো পদক্ষেপ নিলে এটার আউটকাম আরও বেটার হবে বলে মনে করেন? অবশ্যই, অনেক সুন্দর একটি প্রশ্ন। এখন রোগটা দেখা গেল একজনের হয়েছে, তার মানে উনি সাফার করবেন সেটাই কি? অবশ্যই নয়। দেখা যায় ওনার আশেপাশে সবাই সাফার করেন, ওনার পার্টনার সাফার করেন, ওনার স্বামী বা স্ত্রী, ছেলে মেয়ে সবাই সাফার করেন। সুতরাং আমাদের শুধুমাত্র এই যে রোগীটাকে আমরা ওষুধ দিলাম, ওনাকে আমরা ফলো আপ করলাম রেগুলারলি, আমাদের যে প্রায় হাজারের মতো যে ডাটাবেস, ওনাদের আমরা জিজ্ঞেস করলাম বা আসতে বললাম, তো ওনাদের শুধু ফলো আপ নয়, ওনাদের আশেপাশে ওনাদের যে কেয়ার গিভার, ওনাদেরও কিন্তু একটু ট্রেন্ড আপ করা বা ওনাদেরও একটু বোঝানো, আচ্ছা সামনে এটা হইতে পারে, এটার জন্য প্রিপেয়ার থাকা, বা এই সমস্যাটা হলে তাড়াতাড়ি চলে আসবেন, বা এই সমস্যাটা হলে অসুবিধা নেই, আপনি হয়তো কয়েকদিন পরে আসলেও চলবে। সো এরকম যদি ট্রেন্ড আপটা করাটা অবশ্যই এটা খুব দরকার। এজন্য শুধুমাত্র চিকিৎসক নয়, বাহিরে দেখা যায় পার্কিনসন ডিজিজের এইসব কাউন্সিলিং করার জন্য আলাদা মানুষ রয়েছেন, পার্কিনসন ডিজিজের জন্য আলাদা নার্স রয়েছেন, যারা দৈনন্দিন লাইফস্টাইলটা অনেকটা এক্সপ্লেন করে দিবেন, বা কিভাবে ওষুধ খেতে হয়, কিভাবে কি করতে হয় ওনাদের সুন্দর মতো বুঝিয়ে বলবেন। আবার অনেক দেখা যায় পার্কিনসন ডিজিজের উপরে ফিজিওথেরাপিস্ট আছেন, যারা এসব পেশেন্টকে ঠিকমতো হলে বলে দিবেন কি কি এক্সারসাইজ করতে হবে রেগুলারলি, কতটুকু এবং কোন সময় করতে হবে, এবং এবং অনেক সাইকোলজিক্যাল কাউন্সিলরও রয়েছেন, শুধু পেশেন্টের জন্য নয়, পেশেন্টের কেয়ারটেকারের জন্য, যাতে ওনাদের মানসিক কিছুটা চাপ কম হয়। সুতরাং আমরা যদি অনেক কিছু নিয়ে, যে সব কিছু নিয়ে একটা ইন্টিগ্রেটেড একটা মানে অ্যাপ্রোচ করি, তাহলে অবশ্যই আমাদের শুধু রোগী নয়, আমাদের রোগীর আশেপাশে যারা রয়েছেন ওনারাও কষ্ট পাচ্ছেন, ওনাদের জন্য অনেক একটা উপকারের একটা বিষয় হয়। অনেক মানে সুন্দর করে বুঝে বলার জন্য অনেক ধন্যবাদ। এবং এখানে আপনার কথা প্রসঙ্গেই আসলো যে এই যে কেয়ার গিভার মানুষ, ফ্যামিলি, তার ক্লোজ কন্ট্যাক্টে যারা থাকে, একটা খুব মানে এটা সাধারণ মানুষের জন্য, যেহেতু অ্যাওয়ারনেস প্রোগ্রাম আজকে বিশ্ব পার্কিনসন ডে উপলক্ষে, আমাদের দেশের একটা সাধারণ মানুষের পারসেপশনে ডায়াবেটিস যেমন বা উচ্চ রক্তচাপ, এটা যেমন বংশগত হতে পারে, মানে জেনেটিকভাবে ছড়াতে পারে, এইটার সম্ভাবনাটা কতটুকু এটা যেমন জানতে চাই, সেরকম একইভাবে জানতে চাই আমাদের দেশে একটা গ্রুপের এরকমও ধারণা আছে ডায়াবেটিস রোগী যেই থালা বাসনে খায় বা কাছাকাছি থাকলে আমারও ডায়াবেটিস হতে পারে। সো ছোঁয়াচের বিষয়টাও থাকে। সো দুইটাভাবেই এই রোগটার ব্যাখ্যা আপনি দিয়েছেন এর আগে। আমি তারপরও স্যার আপনার কাছ থেকেই শুনতে চাই যে এই রোগটা ছড়ায় কিভাবে বা ছড়ানোর সম্ভাবনা আছে কিনা। ওই যে ডায়াবেটিসটা যেমন ছোঁয়াচে না, হ্যাঁ, এই অসুখটা একদমই ছোঁয়াচে না, একদম ক্লিয়ার কাট, একদমই ছোঁয়াচে না। এর আগে বলেছিলাম যে ইয়াং অনসেট ডায়াবেটিস, এর একটা বড় অংশ ওই ফ্যামিলিয়াল মানে বংশগত আছে,
আচ্ছা। বলা হয় যে 5%, কোনো স্টাডিতে একটু বেশি বলছে 10% বংশগত হতে পারে। এবং এগুলো নিয়েও কিন্তু রিসার্চ হচ্ছে যে একই ফ্যামিলিতে কতগুলো পার্কিনসন ডিজিজ আছে। এগুলো অনেক ফ্যামিলি আমার ট্রিটমেন্টে আছে। একই ফ্যামিলিতে 2 ভাই পার্কিনসন ডিজিজে ভুগছেন, একই ফ্যামিলিতে বাবা আছেন আবার ছেলে হয়েছেন, অথবা দাদা আছেন নাতি হয়েছেন, এরকম আছে। তার কাজে ফ্যামিলিয়াল একটা রিলেশন আছে 5 to 10%। 5 to 10%। এক্ষেত্রে তাহলে তো যার দাদার বা বাবার হলেন, সেক্ষেত্রে যেমন ডায়াবেটিসের ক্ষেত্রে আসলে জেনেটিক্যালি যদি হয় সেখানে আসলে প্রিভেনশন নাই, কিন্তু আর্লি থেকে আমি মোটিভেশন এবং প্রিভেনশনের কাজগুলি করতে পারি। নিব স্যার ছোট্ট একটি বিরতির পরে এসে আমরা কথা বলবো এই প্রিভেনশন এবং আরও ফার্দার ট্রিটমেন্ট অপশনগুলি নিয়ে। বিরতির আগে আমরা স্যার কথা বলছিলাম এই রোগটা ছোঁয়াচে বা ছোঁয়াচে না, এটা সাধারণ মানুষের জন্য এটা কিভাবে ছড়াতে পারে না। আমরা ধরে নিলাম যখন হয়ে যাচ্ছে স্যার, এইটার ডায়াগনোসিসের ক্ষেত্রে আপনি প্রথমেই বলেছেন যে একজন ক্লিনিশিয়ান হচ্ছে গিয়ে এটার বেস্ট পারসন টু ডায়াগনোস, কিন্তু তারপরেও অনেক ক্ষেত্রে দেখা যায় যে বিশেষ কিছু পরীক্ষা নিরীক্ষা আছে যেটা আমাদের দেশে হয় না, বাইরে করানো লাগে। আমাদের দেশে তো একটা রোগের একটা আছে যে এখানে চিকিৎসা পুরোটুকু হচ্ছে না, বাইরের দেশের চিকিৎসা করতে হবে। এই পার্টিকুলার রোগের ক্ষেত্রে দেশের চিকিৎসার অ্যাডভান্সমেন্ট কতটুকু হয়েছে বা চিকিৎসা পুরোপুরি হয় কিনা সে বিষয়ে যদি বলেন। খুব ভালো কোশ্চেন, কারণ বাংলাদেশের লোকের একটি জেনারেল পারসেপশন হলে বাংলাদেশের ডাক্তাররা স্পেশালাইজেশনের ক্ষেত্রে এখনও অতটা লেভেলে উচ্চ লেভেলে যেতে পারেনি। ফলে আমাদের দেশ থেকে বিরাট সংখ্যক রোগী পার্শ্ববর্তী দেশগুলোতে যায়। পার্কিনসন ডিজিজের ক্ষেত্রে ট্রিটমেন্ট দেওয়ার সক্ষমতা যদি বলি, যে স্পেশালিস্টদের আমি কনফিডেন্টলি বলতে পারি যে আমাদের পার্কিনসন ডিজিজ নিয়ে যে সমস্ত চিকিৎসকরা, বিশেষজ্ঞ চিকিৎসকরা চিকিৎসা দিচ্ছেন তারা ওয়ার্ল্ড ক্লাস লেভেলের। আমি প্রমাণ দিয়ে বলবো। কীরকম? অনেক পার্কিনসন ডিজিজের রোগী আমার আছে, আমাদের মুভমেন্ট ডিসঅর্ডার ক্লিনিকে আছে, যারা নিজে থেকেই বলেন, স্যার আমি কি বাইরে যেতে পারি? আমি পারমিশন দেই। কেন দেই? যে ওই লোকটার কনফিডেন্স আনার জন্য যে আমরা যে চিকিৎসাটি দিচ্ছি উনি পার্শ্ববর্তী দেশে গিয়ে তার চেয়ে ভালো চিকিৎসা পাচ্ছেন নাকি আমাদের সমমানের পাচ্ছেন। আমি হলফ করে বলতে পারি আমার কাছে 10 থেকে 15 জন বিত্তবান রোগী আছেন পার্কিনসন ডিজিজের, যারা ইন্ডিয়া, থাইল্যান্ড, সিঙ্গাপুরের মতো জায়গায় গিয়েছেন, আমাদের প্রেসক্রিপশন দেখিয়েছেন। ওই রোগীগুলো 6 মাস 1 বৎসর কাছে আমার কাছে ফিরে এসেছেন এবং উনি বলেছেন আপনার এই চিকিৎসা, আপনাদের এই চিকিৎসা, বলেছে যে ঠিক আছে, এই ফলো আপ বাংলাদেশেও হবে। তার মানে আমি এটা প্রমাণ দিয়ে বললাম। এখন আসেন যে অল্প কিছু ক্ষেত্রে সেখানে আমরা পিছিয়ে আছি, সেটার পরিমাণটা খুবই কম। যেমন আমি ওই সুপার স্পেশালাইজেশনের একটা কথা বলেছিলাম, ডিপ ব্রেন স্টিমুলেশন, ওইটাতে আমরা পিছিয়ে আছি। আমরা চেষ্টা করছি ওটা বাংলাদেশে ডেভেলপ করার জন্য। কাজে সাধারণ রোগীদের কাছে আমার পরামর্শ যেটি থাকবে যে এটির চিকিৎসা বাংলাদেশে অ্যাভেইলেবল, বাংলাদেশেই আছে। বাংলাদেশের চিকিৎসকরাই এর সঠিক চিকিৎসা দিতে সক্ষম। প্রয়োজন শুধু সঠিক চিকিৎসকের কাছে যাওয়া। যে রেফারাল সিস্টেম থাকলে ভালো হতো, যেহেতু আমাদের দেশে নেই। কাজে আমরা চেষ্টা করছি সাধারণ জনগণকে বোঝানোর জন্য যে কোন জায়গাতে সুপার স্পেশালাইজ চিকিৎসাটি পাওয়া যায়। সেটি আমি আবারও বলছি, বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ে পাওয়া যায়, ঢাকা মেডিকেলে পাওয়া যায়, নিউরোসায়েন্স ইনস্টিটিউটে পাওয়া যায়, 3টি ঢাকাতে। এর বাইরে পুরনো মেডিকেল কলেজ যেগুলো আছে 8টি, সেখানেও সুপার স্পেশালাইজেশন চিকিৎসা পাওয়া যায়। অনেক অনেক ধন্যবাদ স্যার। লাস্টের দিকে আমি ডাক্তার নাইম আপনার কাছে জানতে চাবো, এই যে মুভমেন্ট ডিসঅর্ডার নিয়ে বাংলাদেশে অনেক কাজ হচ্ছে বাইরের দেশের সাথে, এখন তো আসলে ইন্টারনেটের যুগে খুব বেশি ডিফারেন্স হওয়ার কথা না। আপনি নিজেও বাইরে থেকে এই বিষয়ে ফেলোশিপ করে এসেছেন, এই কম্প্যারিজনটা যদি আপনি আপনার দৃষ্টিকোণ থেকে একটু বলেন। এই কম্প্যারিজনটা যদি বলতে হয়, ক্লিনিক্যাল এক্সপার্টিজ অলমোস্ট মানে কাছাকাছি বলবো। আসলে আমাদের দেশের পেশেন্টরা যদিও মনে করেন আমাদের ডাক্তাররা কম জানেন, সেটা নয়, প্রায় কাছাকাছি আমি বলবো। হয়তো 100-তে 100 নয়, কিন্তু সেটা আবার
মানে অত বেশি ডিফারেন্সও নেই। এবং ওষুধ শিল্পের কথা বলবো, আসলে আমাদের দেশের ওষুধ শিল্প অনেক অ্যাডভান্সড। এমন কোনো মেডিসিন বাইরে নেই যেটা আমাদের দেশে নেই, আমাদের সব মেডিসিনই পাওয়া যাচ্ছে। সো আমরা মেডিসিনের দিক থেকেও আমরা আসলে সেম টু সেম। হয়তো আমাদের একটা দুইটা, যেমন ডিপ ব্রেন স্টিমুলেশন শুধুমাত্র পার্কিনসনের ক্ষেত্রে, সেটাতে আমরা একটু পিছানো, কারণ যে সার্জারিটা করা হয়, যে সার্জারির জন্য যে মাথায় যেই চিপটা বসানো হয়, সেটা আমাদের দেশে অ্যাভেলেবেল না, সেটা হয়তো বাইরে থেকে আনতে হয়, দেখে খরচ অনেক পড়ে যায়। তো সেই কারণে হয়তো আমরা একটু সেখানে পিছিয়ে আছি। আবার রোগীদের মধ্যে অনেকটা ভয়ও থাকে যে আমি ব্রেনের একটা অপারেশন করব, যেখানে আমি ওষুধ খেয়ে ঠিক থাকতে পারছি, আমি কেন একটা অপারেশনে যাব। তো দেখা যায় এইসব বিভিন্ন কারণে হয়তো এই ডিপ ব্রেন স্টিমুলেশনটা একটু পেছানো। অন্যথায় আমি মনে করি যে চিকিৎসক ওয়াইজ অথবা ওষুধ ওয়াইজ আমরা বাইরে থেকে কোনো দিকে পিছিয়ে নেই। অনেক অনেক ধন্যবাদ। আমি একদম শেষে স্যার আপনার কাছে জানতে যাব, এই যে ক্রনিক একটা ডিজিজ, তার জন্য ডেফিনেটলি বাইরে যাওয়ার কোনো প্রয়োজন নাই, আমাদের দেশে যথেষ্ট আছে। এই সক্ষমতার জায়গা থেকে সাধারণ মানুষের জন্য আপনি যদি শেষে কিছু বলতে চান যে কি করলে কোনো নির্ভয়ে এই রোগ হলেও কোনো চিন্তা নাই, সেই বিষয়ে যদি সাধারণ মানুষের জন্য সাধারণ মানুষের প্রতি আমার একটাই অনুরোধ যে এ ধরনের উপসর্গ যদি দেখা হয়, ঘাবড়ানোর কিছু নাই প্রথমেই, কারণ এর চিকিৎসা আছে। এটি কিউরেবল অসুখ না, বা ট্রিটেবল। অনেক অনেক ধন্যবাদ। আজকে বিশ্ব পার্কিনসন দিবসে আমরা পার্কিনসন রোগীদের সতর্কতার জন্য অনেক অনেক উপকারী তথ্য পেলাম আপনাদের কাছ থেকে। ধন্যবাদ, ভালো থাকবেন।